বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা ক্লাস 12 এর 4th সেমিস্টারের স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যাদের একদম সামনেই কিন্তু পরীক্ষা অপেক্ষা করছে। তোমরা যারা ক্লাস 12 এর 4th সেমিস্টারে পড়ছো এবং খুব শীঘ্রই তোমরা পরীক্ষা দেবে, তোমাদের মাথায় একটা চিন্তা অবশ্যই কাজ করছে, সেটা হলো অনুচ্ছেদ রচনা বা প্রবন্ধ রচনা সংক্রান্ত চিন্তা। অনেক স্টুডেন্টই মনে মনে এটা ভাবছো যে কবিতা বা গল্পগুলো তো মোটামুটি হয়ে যাবে, কিন্তু এই যে প্রবন্ধ রচনা বা অনুচ্ছেদ রচনার জায়গাটা সম্পূর্ণ আননোন বা অচেনা তোমাদের সামনে আসতে চলেছে, সেই জায়গাটা তোমরা কি লিখবে। নাম্বারটাও কিন্তু এখানে খুব একটা কম নেই, প্রায় 10 নম্বর। তো 10 নম্বরের জন্য ভালোভাবে না লিখতে পারলে ওই নম্বরটা পুরোটাই কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। তো সেটার প্রসঙ্গে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। প্রসঙ্গত অনুচ্ছেদের খুব গুরুত্বপূর্ণ কিছু সাজেশনস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সব থেকে মজার ব্যাপার হলো একটু বুদ্ধিমত্তার সঙ্গে পড়লে অচেনা বা আননোন জিনিসকেও তোমরা কিন্তু খুব চেনা রূপে পেতে পারো। তো আজকে সেই ট্রিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার আলোচনাটি দেখবে। আমি কিন্তু শুধুমাত্র সাজেশনস শেয়ার করি না, কিভাবে পরীক্ষা দিতে হবে, কিভাবে করে পরীক্ষা লিখলে তোমরা বেশি করে নাম্বার গ্যাদার করতে পারবে, বা সব থেকে বড় কথা কিভাবে পড়লে অল্প সময়ের মধ্যে তোমরা বেশি ভালো প্রিপারেশন নিতে পারবে, সেই সমস্ত বিষয় বলে দিই। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলবো, তোমাদের প্রবন্ধ দুরকম ভাবে আসবে। একটা আসবে কোনো একজন বিখ্যাত ব্যক্তির জীবনী কেন্দ্রিক, যেখানে সেই ব্যক্তির পিতার নাম, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, মাতার নাম, তার বিভিন্ন কর্ম, তিনি যদি লেখক হন তার লেখা গ্রন্থের নাম, বা তিনি যদি কোনো সমাজ সংস্কারক হন তার বড় বড় যে কৃতকর্ম, সেগুলো সম্পর্কে ছোট ছোট ইনফরমেশন দেওয়া থাকবে। কিন্তু এই জায়গাটাতে সেই ব্যক্তির নাম কিন্তু উল্লেখ করা থাকবে না যার সম্পর্কে ইনফরমেশনগুলো দেওয়া। অর্থাৎ ওই ইনফরমেশনগুলো দেখে তোমাদেরকে চিনতে হবে যে কোন ব্যক্তির জীবনী তোমাকে লিখতে বলা হচ্ছে। এবং সব থেকে বড় কথা হলো এই যে ওই যে বক্তব্যগুলো তোমাদের সামনে দেওয়া থাকবে বা ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, সেগুলো খুবই ছোট। তো ওই ছোট ইনফরমেশন থেকে তোমাকে সেটাকে বাড়িয়ে বড় করে ইলাবোরেট করে জীবনীটা লিখতে হবে। সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর মাথায় এই চিন্তাটা ঘোরাফেরা করছে যে আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি বা চিনতে না পারি যে ওই ব্যক্তি কে, যার পিতামাতার নাম বা কর্মের পরিচয় দেওয়া আছে, তাহলে আমরা রচনাটা কি করে লিখব। এই সমস্যার সমাধানের জন্য আমি প্রথমেই বলে রাখছি, তোমাদেরকে আমি কয়েকজন বিখ্যাত এইরকম মানুষের নাম আজকের ক্লাসে বলে দেব, যাদের জীবনীটা একটু দেখে গেলে পরীক্ষায় কমন পাওয়ার কিন্তু একটা চান্স আছে, বা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা, এবং তাদের জীবনী তোমাদের পরীক্ষায় আসতে পারে। এছাড়া তোমাদের আরেক ধরনের অল্টারনেটিভ চয়েস থাকবে, যেখানে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। সেই অনুচ্ছেদে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লেখা থাকবে বা ছোট করে একটা প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজটা পড়ে তোমাদেরকে এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে কোন টপিকের ওপর অনুচ্ছেদটা দেওয়া, এবং সেই টপিকটাকে এগেইন ইলাবোরেট করে বা বড় করে বাড়িয়ে তোমাদেরকে একটি রচনা লিখতে হবে। এই হচ্ছে অনুচ্ছেদ রচনার বিষয়। এবার এখানেও ছাত্রছাত্রীদের প্রশ্ন যে ওই অনুচ্ছেদটি পড়ে যদি আমি বুঝতেই না পারি যে কি বিষয়ে আমাকে রচনাটা লিখতে হবে, তাহলে আমি রচনাটা লিখবো কিভাবে। এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আজকের ভিডিওতে আমি করব। মনোযোগ দিয়ে এর পরের অংশটা শোনো। প্রথমেই বলি, অনুচ্ছেদ রচনায় যে প্যারা বা প্যাসেজটা তোমাদের দেওয়া থাকবে, অর্থাৎ যেটি পড়ে তোমাদের রচনাটি বাড়িয়ে লিখতে হবে, তার কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকবে। যদিও এখানে অনুচ্ছেদের কোনো নাম দেওয়া থাকবে না, ওই যে প্যাসেজটা দেওয়া থাকবে ওটা পড়ে তোমাদেরকে নির্ণয় করতে হবে যে অনুচ্ছেদটি কি বিষয়ে হতে পারে, এবং একটি যথার্থ নাম তোমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর সেই নামটি দিয়ে তোমরা অনুচ্ছেদটি বা রচনাটি বড় করতে আরম্ভ করবে বা লিখতে আরম্ভ করবে। প্রসঙ্গত বলে রাখি, কিছু কিছু কমন টপিক অবশ্যই অনুচ্ছেদ রচনার বিষয়রূপে তোমরা দেখে যাবে, যেগুলোর থেকেই কিন্তু পরীক্ষায় কমন আসার সম্ভাবনা প্রবল। তার মধ্যে 1 নম্বর যে কমন টপিকটি রয়েছে সেটা হলো বর্তমান যুগ এবং প্রযুক্তি বা ইন্টারনেটের ব্যবহার। এবার এই বিষয়টা বর্তমান যুগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা প্রত্যেকেই বর্তমানে প্রযুক্তি ওরিয়েন্টেড জীবনযাপন করি, অর্থাৎ প্রযুক্তি কেন্দ্রিক জীবনযাপন করি। মোবাইল, স্মার্টফোন, ইন্টারনেট, কম্পিউটার, এগুলো ছাড়া বর্তমানে মানুষের জীবনযাপন পদ্ধতি একরকম অচল। তার মধ্যে আবার সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমগুলি বর্তমানে মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ প্রভাব প্রতিক্রিয়া বিস্তার করতে শুরু করেছে। মানুষ এখন খাওয়া থেকে শোয়া, তার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকর্ম গণমাধ্যমে অনেক সময় প্রকাশ করে বা শেয়ার করে, আবার অনেক সময় গণমাধ্যমের দ্বারা তারা বিভিন্ন রকমভাবে রুজি রুটি বা আয় উন্নতি বা রোজগারের পথ অন্বেষণ করে। এবার এই বিষয়টি একটি ছাত্রর জীবনে কতখানি ভালো বা মন্দ প্রভাব ফেলতে পারে বা প্রভাব বিস্তার করতে পারে, সেই নিয়ে কিন্তু অনুচ্ছেদ থাকতে পারে। তো এই অনুচ্ছেদগুলো অ্যাটেন্ড করার জন্য তোমাদেরকে যে ইনফরমেশনগুলো জেনে রাখতে হবে সেটা হলো গণমাধ্যম কি, অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের মাধ্যম এখন উঠেছে, সেগুলো কি, সেগুলোর ব্যবহার কিভাবে হয়, এবং এই গণমাধ্যমের ভালো এবং মন্দ দিক,
এছাড়া তোমরা এখান থেকে জেনে রাখবে তথ্য প্রযুক্তি কি, কাকে বলে, ইন্টারনেটকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তার ভালো এবং মন্দ দিক কি হতে পারে। এই ইনফরমেশনগুলো যদি তোমরা জেনে রাখো তাহলে ইন্টারনেট, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া বা এই সংক্রান্ত যে কোনো অনুচ্ছেদ দিলে তোমরা কিন্তু সেটা বাড়িয়ে লিখতে পারবে। এরপর নেক্সট 2 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের দৈনন্দিন জীবন এবং পরিবেশ। আমি বারবার বলি, প্রতি বছর বলি, পরিবেশ সংক্রান্ত বিষয় বর্তমানে গ্লোবালি মানে গোটা বিশ্বে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়েছে, কারণ পরিবেশের ক্ষতি সাধন মানুষ প্রতিনিয়ত নিজের অজান্তেই করে চলেছে এবং এর ফলও কিন্তু আমাদেরকে ভুগতে হচ্ছে। প্রকৃতপক্ষে পরিবেশ যদি সুস্থ না থাকে, একটি মানুষ বা তার দৈনন্দিন যে জীবনযাপন পদ্ধতি সেটা কখনোই সুস্থ থাকতে পারে না। সেক্ষেত্রে পরিবেশ কতখানি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, মানব জীবনে পরিবেশের ভূমিকা, ছাত্রছাত্রীদের উপযুক্ত কি ভূমিকা গ্রহণ করা উচিত পরিবেশ রক্ষার জন্য, পরিবেশ দূষণ এবং তার প্রতিকার, এবং অবশ্যই বর্তমান যুগে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, একটি গাছ একটি প্রাণ এবং গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন সংক্রান্ত বিষয়ে তোমরা এই প্রসঙ্গে একটু দেখে যাবে। আমি কিন্তু একবারও বলছি না যে তোমাদেরকে অনেক রচনা মুখস্থ করতে হবে, আমি শুধু বলছি যে বিষয়গুলো সম্পর্কে তোমরা ধারণা গঠন করবে সেগুলো হলো পরিবেশ দূষণ এবং তার প্রতিকার, একটি গাছের কি ভূমিকা আছে, বৃক্ষরোপণ এবং তার উপকারিতা, এবং অবশ্যই ছাত্রছাত্রীরা কিভাবে করে তাদের জীবনটাকে পরিবেশ সংক্রান্ত যে বিষয় তার সঙ্গে যুক্ত করবে এবং সুন্দর পরিবেশ গঠনে ছাত্রছাত্রীর ভূমিকা কি হবে, এই বিষয়টা দেখে রাখবে। নেক্সট চলে যাব 3 নম্বর গুরুত্বপূর্ণ টপিকে, যেটা বর্তমান বিশ্বের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো মানবিকতা বনাম ধর্ম এবং সাম্প্রদায়িকতা। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি চারিদিকে ভীষণ ধর্মকেন্দ্রিক একটা নেগেটিভ বা নেতিবাচক পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে বা চলছে। মানবতার ঊর্ধ্বে উঠে মানুষ নিজের ধর্মটাকে বড় করে দেখছে, যেটা কিন্তু বাস্তবে উচিত নয়। তো ছাত্রছাত্রী হিসেবে তোমাদের কর্তব্য হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া। ধর্মের ঊর্ধ্বে মানবিকতা, ধর্ম কোনো কিছুর আগে হতে পারে না, মানবিকতার ঊর্ধ্বে কোনো কিছু হতে পারে না, এই বিষয়গুলোকে কেন্দ্র করে রচনা বা কনসেপ্ট দেখে যাবে। সাম্প্রদায়িকতা কোনো দেশের ক্ষেত্রেই কোনো কালে ভালো ছিল না, আজকের ডেটেও কিন্তু দাঁড়িয়ে ভালো নয়। তাই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানবিকতা, এই টপিকগুলো একটুখানি কালচার করে যাবে। নেক্সট 4 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি অংশ বা বিষয়, সেটি হলো বিজ্ঞান মনস্কতা এবং বর্তমান যুগে মানুষের অবস্থান। তো এক্ষেত্রে বিজ্ঞানের দুরকম দিক তোমরা দেখবে বা কালচার করবে। একটা হচ্ছে বিজ্ঞানের ভালো দিক, তার সুফল, দ্বিতীয় হচ্ছে বিজ্ঞানের খারাপ দিক বা তার কুফল। এটাই অন্যভাবে আসে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহারও কিন্তু আমরা দুরকমভাবে করি। কোথাও ভালোভাবে আমরা সেটাকে কাজে লাগাই, কখনো আবার খারাপভাবে আমরা সেটাকে একটা অন্যরকম খারাপ পরিণতির দিকে নিয়ে চলে যাই। তো এই বিষয়গুলোকে একটুখানি দেখে নেবে, চোখ বুলিয়ে নেবে, বিজ্ঞান কেন্দ্রিক রচনাও আসতে পারে। এরপর পরবর্তী একটি গুরুত্বপূর্ণ টপিক বলবো, সেটা হলো শুভ উৎসব। এই টপিকটাই কিন্তু বহু বছর ঘুরিয়ে ফিরিয়ে বাংলার উৎসব নাম নিয়ে রচনায় এসছে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, শুভ উৎসব জিনিসটা আবার কি, কোন উৎসব আবার অশুভ? বেসিক্যালি দেখতে গেলে আমাদের মানব সমাজে যে উৎসবগুলি হয় প্রতিনিয়ত, সেটা যে কোনো রকম পুজো হতে পারে, পার্বণ হতে পারে, মেলা হতে পারে, যে কোনো আনন্দ উৎসব, সেগুলি সবই কিন্তু শুভ উৎসব। অশুভ উৎসবের আওতায় আমরা মোটামুটিভাবে 2-3টি ঘটনাকে ফেলতে পারি। সেটা হচ্ছে কোনো মানুষের মৃত্যুকালীন যে অনুষ্ঠান হয়, শ্রাদ্ধ অনুষ্ঠান ইত্যাদি, এগুলো কিন্তু শুভ উৎসব নয়। তো সেগুলোকে বাদ দিয়ে বেসিক্যালি মানব সমাজে যত অনুষ্ঠান বা উৎসব হয় সবই কিন্তু শুভ উৎসব। সেখানে মানব মিলনের একটা জায়গা থাকে, সেখানে আনন্দে আমরা মেতে উঠি। যে কোনো পুজো পার্বণে আমরা প্রকৃতপক্ষে আমাদের জীবনে পজিটিভিটি বা ইতিবাচকতা গ্যাদার করি। তাই সবকিছুই সেক্ষেত্রে শুভ উৎসব। বাংলার উৎসব এই মর্মেও যদি কেউ রচনাটি পাও, অবশ্যই দেখে যাবে, গুরুত্বপূর্ণ একটা রচনা এটা। সবার শেষে বলবো, লাস্ট বাট নট দ্য লিস্ট, একটুখানি দেখে যাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে প্রভাবিত করতে পারে, বা বর্তমানে যে কর্মের যে সুযোগ সেখানে এআই কিভাবে ধীরে ধীরে তার একটা প্রভাব বিস্তার করছে। এইরকম এআই সংক্রান্ত একটা ছোট্ট জায়গা অবশ্যই দেখে যাবে। নেক্সট চলে যাব জীবনী সংক্রান্ত যে রচনাগুলি আছে, অর্থাৎ বিখ্যাত ব্যক্তিদের জীবনী, সেই প্রসঙ্গে। সেটা জানবার জন্য ভিডিওর পরবর্তী অংশটা দেখতে থাকো। প্রসঙ্গত উল্লেখ্য, এইচএস কমপ্লিট করার পর বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমরা যারা ভাবছো বাংলা অনার্স নিয়ে ভর্তি হবে, তাদের জন্য কিন্তু বা সাকসেসফুল হওয়ার একমাত্র পথ হতে চলেছে বাণীপীঠ শিক্ষাঙ্গন। কারণ বর্তমানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্টরা বাংলা অনার্স নিয়ে পড়ছে বা বাংলায় মাস্টার্স করছে বা এমএ পড়ছে, তাদের কিন্তু একমাত্র সব থেকে প্রিয় প্রতিষ্ঠান বাণীপীঠ শিক্ষাঙ্গন। বাণীপীঠ শিক্ষাঙ্গনের মতন এত সুনিপুণভাবে বাংলা অনার্সের অনলাইন এবং অফলাইন ক্লাসেস তোমরা কিন্তু কোনো প্রতিষ্ঠানে গেলে পাবে না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। বাণীপীঠ শিক্ষাঙ্গনের অফলাইন ক্লাস রয়েছে
কলকাতার প্রপার কলেজ স্ট্রিটে, এছাড়া হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজ থেকে 5-10 মিনিটের মাত্র দূরত্বের মধ্যেই। এছাড়া আমরা অনলাইনে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে প্রান্তরে ছাত্রছাত্রীদেরকে ক্লাসেস প্রোভাইড করে থাকি। সেখানে তোমরা লাইভ ক্লাস পেয়ে যাবে, বাংলা অনার্সের প্রত্যেকটা বিষয়ের ধরে ধরে খুঁটিনাটি আলোচনা পেয়ে যাবে এবং তার সঙ্গে অবশ্যই পেয়ে যাবে প্রয়োজনীয় নোটস, যেটা ছাড়া গ্র্যাজুয়েশনের যে মহান সমুদ্র সেটা পার করা কোনো ছাত্রছাত্রীর পক্ষে সম্ভব হয় না। তো গ্র্যাজুয়েশন খুব ভালো করে যারা পড়তে চাও, বাংলা অনার্স নিয়ে যারা পড়তে চাও, তাদেরকে বলবো নির্দ্বিধায় বাংলা অনার্স নিতে পারো এবং বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি নিচে নাম্বার দিয়ে দিলাম, প্রতিটি ভিডিওতেই তোমরা নাম্বার পেয়ে যাবে এবং অবশ্যই যুক্ত থাকো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু দেখার জন্য এবং নিজেকে সমৃদ্ধ করার জন্য। এই অংশে আমি কিছু বিখ্যাত ব্যক্তির নাম বলবো, যাদের জীবন সংক্রান্ত বিষয়গুলো তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে যাবে, কারণ ইনফরমেশন কিন্তু মুখস্থ করার দরকার নেই, সেটা তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবে। জাস্ট তোমরা জেনে যাবে সেই ব্যক্তি জীবনে কি করেছিলেন, একটুখানি চোখ বুলিয়ে যাওয়া বা পড়ে যাওয়া। প্রথমেই বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্বিতীয় রাজা রামমোহন রায়, তৃতীয় শতবর্ষে মৃণাল সেন। মৃণাল সেন একজন বিখ্যাত চিত্র পরিচালক। এটা আমি এ কারণেই ইম্পর্টেন্ট লিস্টে রেখেছি যে তার কিন্তু জন্ম শতবার্ষিকী চলছে। নেক্সট সত্যজিৎ রায়, বৃহৎ চিত্র পরিচালক রূপে। তারপর যারা করবে 125তম বর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট সুনিতা উইলিয়ামস, তোমরা জানো 2025-এ তিনি একটা বড় অ্যাচিভমেন্ট গ্রহণ করেছেন, তো সুনিতা উইলিয়ামসের জীবনী দেখে রাখবে। নেক্সট এপিজে আব্দুল কালাম, কবি জীবনানন্দ দাশ, সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষ, সৈয়দ মুজতবা আলী, বাংলা গানের জগতে সলিল চৌধুরী, লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, বেগম রোকেয়া। এনারা তিনজনই হচ্ছেন মহীয়সী মহিলা সাহিত্য ক্ষেত্রে এবং জীবনে এরা অনেক বড় বড় পদক্ষেপ গ্রহণ করেছেন, নারী স্বাধীনতার ক্ষেত্রে দৃষ্টান্তকারী ভূমিকা গ্রহণ করেছেন। এরপর হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু আর মেঘনাথ সাহা, তিনজন বিজ্ঞানী রূপে। তো মোটামুটিভাবে এই কয়েকজন ব্যক্তি সম্পর্কে ইনফরমেশন দেখে গেলে, চোখ বুলিয়ে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় জীবনী সংক্রান্ত যে জায়গাটা রয়েছে ওইটাও কমন পেয়ে যেতে পারো। তো আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। বাণীপীঠ শিক্ষাঙ্গনকে সাবস্ক্রাইব করে রাখো বাংলা বিষয়টি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা পাওয়ার জন্য এবং সবথেকে বড় কথা, নিজেদের মধ্যে একটা সংস্কৃতি মনস্ক ভাবধারা গড়ে তোলার জন্য। আজকের ক্লাস এখানেই শেষ করছি। নমস্কার।